সম্পত্তি হস্তান্তর করতে হলে যে দলিল করতে হয়, এই দলিলের কিন্তু বিভিন্ন রকম ভেদ রয়েছে। তো এই দলিলগুলোর বিষয়ে আমরা বিভিন্ন সময় নাম শুনে থাকি। তো আজকে এই সংক্ষিপ্ত ভিডিওতে আপনাদেরকে জানাবো যে কোন ধরনের দলিলের কি কি আইনগত বাধ্যবাধকতা রয়েছে এবং কি ধরনের বৈশিষ্ট্য রয়েছে। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। আমরা প্রথমেই শুরু করব যে আমরা সচরাচর শুনে থাকি যে সাব কবলা দলিল। সাব কবলা দলিল হচ্ছে একজন বিক্রেতা যখন কোনো জমি ক্রয় করেন তখন এই তাদের দুজনের মধ্যে যে চুক্তি হয় সেটা হচ্ছে সাব কবলা। এটির আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে। এই সাব কবলা দলিল অবশ্যই রেজিস্ট্রি করতে হয় এবং রেজিস্ট্রির সময় কিন্তু যে ক্রেতা এবং বিক্রেতা রয়েছেন তাদের উভয়কে কিন্তু সেই রেজিস্ট্রি অফিসে উপস্থিত থাকতে হয়। আর যখন এই রেজিস্ট্রেশন হয়ে যায় তখন থেকে কিন্তু যে বিক্রেতা রয়েছেন তার যেই জমির উপর যে মালিকানা সেই সত্ত্বটি কিন্তু তখন থেকে বিলুপ্ত হয়ে যায়। এরপর 2 নম্বর রয়েছে বায়না দলিল। আমরা বায়না দলিল সম্বন্ধেও কিন্তু জানি যে একটি জমি যখন একজন ক্রেতা কিনতে ইচ্ছুক বা ইচ্ছা প্রকাশ করেন তখন কিন্তু বিক্রেতাকে আংশিক অর্থ পরিশোধ করে একটি চুক্তিনামা করেন, অর্থাৎ এই আংশিক অর্থ পরিশোধ করে তাকে যে একটা অ্যাসুরেন্স দেন, যে অর্থাৎ নিশ্চয়তা দেন যে ভবিষ্যতে তার জমিটি পূর্ণ মূল্য পরিশোধ করে ক্রয় করা হবে। এটা হচ্ছে বায়না দলিল। এরপর হচ্ছে 3 নম্বরে দানপত্র দলিল, যেটাকে আমরা হেবা দলিলও বলে থাকি। তো এই হেবা দলিল বা দানপত্র দলিলের বৈশিষ্ট্য হচ্ছে যে অন্য দলিলের মতো এখানে কিন্তু অর্থ বা আর্থিক লেনদেন হয় না এবং পাশাপাশি এটাকে কিন্তু কোনো শর্ত থাকে না, অর্থাৎ শর্তহীনভাবে যখন হস্তান্তর করা হয় সেটা হচ্ছে দানপত্র দলিল। আর দানপত্র সাধারণত 14 জনকে করা যায়। এই 14 জনের বাইরে যদি করা হয় তাহলে কিন্তু এই দানপত্র আইনগতভাবে সিদ্ধ হবে না। এরপরে জানাবো আমরা যে 4 নাম্বার রয়েছে সেটা হচ্ছে বন্টননামা দলিল। আমরা অনেক সময় দেখি যে একজন ব্যক্তির মৃত্যুর পরে তার যেই উত্তরাধিকারীরা থাকেন তাদের মধ্যে সম্পত্তি একটা সমানভাবে বন্টন করে নেন, অর্থাৎ সম্পত্তির যেই সহমালিকগণ রয়েছে তারা নিজেরা স্বপ্রণোদিত হয়ে এবং সমঝোতার ভিত্তিতে জমিগুলো ভাগ করে বন্টন করে তারা সম্পত্তিটি ভোগ করে থাকেন। এটাকে বলা হয় বন্টননামা দলিল। আর এই বন্টননামা দলিলের আর 2টি বৈশিষ্ট্য হচ্ছে এটা কিন্তু অবশ্যই রেজিস্ট্রেশন করতে হয়। পাশাপাশি যদি 7 জন সেখানে অংশীদার থাকে, উত্তরাধিকার থাকে, সেখান থেকে যদি একজন অংশীদার বাদ পড়ে যায় তাহলে কিন্তু এই বন্টননামা দলিলটি বৈধ হবে না, অর্থাৎ এটা আইনসিদ্ধ হবে না। এরপর হচ্ছে উইল দলিল। উইল দলিল হচ্ছে একজন ব্যক্তি তার জীবদ্দশায় অন্যকে তার সম্পত্তি হস্তান্তর করেন। এখানে একটি বিষয় উল্লেখ্য যে এই উইল দাতা তিনি কিন্তু তার জীবদ্দশায় একাধিকবার উইল করতে পারেন। সেই ক্ষেত্রে তাহলে কোন উইলটি কার্যকর হবে? তো এখানে আইনের যে ব্যাখ্যা সেটি হচ্ছে তিনি মৃত্যুর পূর্বে সর্বশেষ যাকে তার সম্পত্তি বা জমিটি উইল করবেন সেই উইলটি কিন্তু কার্যকর হবে। তো ভিউয়ার্স, আমরা আজকে এই ভিডিওতে 5টি দলিলের বিষয়ে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এই 5 ধরনের দলিল ছাড়াও কিন্তু আরও বেশ কিছু দলিলের রকম ভেদ রয়েছে। তার মধ্যে যেমন যে না দাবি দলিল রয়েছে, তা রায় দলিল রয়েছে, ডিক্রি দলিল রয়েছে, এরপরে রয়েছে ওসিয়তনামা দলিল, এই ধরনের আরও দলিল রয়েছে। তো ভিউয়ার্স, এই বিষয়ে যদি আপনাদের কোনো জানার থাকে অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। পরবর্তীতে এ ধরনের ভিডিও আবারও আপনাদের সামনে উপস্থিত হব। টিল দেন, আল্লাহ হাফেজ।